ঠিক আছে, বাফারের কয়টা কাজ আছে? আমার বাফারের দুইটা নাকি তিনটা কাজ নিয়েছি, দুইটা মনে হয়। তো বাফারের সবকিছু আমি বেসিক পার্ট সব শেষ। কোন বাফারে আমি ম্যাথে যাবো, ম্যাথ করতে হবে, ঠিক আছে, বাফারের। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে আসি অ্যাসিডিক বাফার বা অম্লীয় বাফার। আমরা অম্লীয় বাফার অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ আমি কি করবো? অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা, অর্থাৎ তোকে এমন একটা বাফার দ্রবণ দেওয়া হয়েছে যে বাফার দ্রবণ হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এখন ভাইয়া কথা ক্লিয়ার আসছে না হয়তো তুমি নাই, আচ্ছা, বাকিদের কথা কি ক্লিয়ার আসছে একটু বল। আচ্ছা আচ্ছা, তাহলে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা। হুম। আচ্ছা আচ্ছা, যদি ক্লিয়ার না আসে, এখন দেখো, এখন ক্লিয়ার আসছে কিনা একটু দেখো, এখন ক্লিয়ার আসছে কিনা একটু দেখো। আচ্ছা, প্রথমত আসি অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ কি জিনিস আমরা পড়ে ফেলছি, ঠিক না? অম্লীয় বাফার দ্রবণ কি জিনিস আমরা পড়ে ফেলছি। আমাদের কি লাগবে? একটা একটা দুর্বল অ্যাসিড লাগবে, এবং দুর্বল অ্যাসিডের সাথে একটা লবণ থাকবে, এবং লবণটা কি হতে হবে? ওই দুর্বল অ্যাসিডের সাথে কোনো শক্তিশালী ক্ষারের ভিত্তিতে উৎপন্ন লবণ। তাহলে দুর্বল অ্যাসিড যদি থাকে এবং তার সাথে যদি একটা লবণ থাকে, এবং লবণটা কি লবণ সেটা তো বলছে, ঠিক না? শক্তিশালী ক্ষারের ভিত্তিতে উৎপন্ন লবণ। তাহলে ওই দুটা যদি একসাথে থাকে তাহলে আমরা তখন সেটাকে বাফার দ্রবণ বলবো। সেটা কি বাফার? অম্লীয় বাফার। এখন তোমাকে ধরো এরকম একটা অম্লীয় বাফার দেওয়া হয়েছে। এখন এই অম্লীয় বাফার দ্রবণে তুমি পিএইচটা কিভাবে বের করবে? পিএইচ আমরা নর্মালি জানি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা। তো ওটা তো সাধারণত কোন একটা এসিডীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণের জন্য, ওটা তো আর বাফার দ্রবণের জন্য না। ঠিক আছে, তাহলে আজকে আমরা বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখবো। ঠিক আছে, তার প্রথমে আমি একটা অম্লীয় বাফার দ্রবণ যদি লিখি, একটা একটা অম্লীয় বাফার দ্রবণে কি কি থাকতে পারে? ধরো CH3COOH, প্রথমত একটা অম্লীয় অ্যাসিড থাকবে, ঠিক আছে, এটা একটা দুর্বল অ্যাসিড, এবং তার একটা লবণ থাকবে। লবণটা কি ছিল? CH3COON, একটা লবণ। এই লবণটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই CH3COOH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ। ঠিক আছে, তাহলে একটা পাত্রের মধ্যে এই লবণটা আছে আর এই অ্যাসিডটা আছে, একটা বাফার দ্রবণ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এটা দ্রবণে কিভাবে ডিসোসিয়েট আছে? CH3COOH, এটা দ্রবণে ডিসোসিয়েট আছে CH3COO মাইনাস প্লাস H প্লাস আকারে। ঠিক আছে, সাথে আবার এখানে কি আছে? সাথে আবার এখানে এই এখানে আমি একটু এই সাইডে লিখি, এই লবণটা CH3COON, এটা কিভাবে ডিসোসিয়েট আছে? এটা আছে CH3COO মাইনাস প্লাস Na প্লাস, এভাবে ডিসোসিয়েট আছে, ঠিক না? তাহলে এখানে CH3COO মাইনাস এখানেও আছে, CH3COO মাইনাস এখানেও আছে। আমি এখানে দিয়েছি উভমুখী চিহ্ন আর এখানে দিয়েছি হচ্ছে একমুখী চিহ্ন। তাহলে এখানে একমুখী চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে, কারণ এটা কি? এটা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া আসছে। তাহলে লবণটাও কিন্তু শক্তিশালী। ঠিক আছে, লবণটা কিন্তু শক্তিশালী, তার শক্তিশালী লবণ দ্রবণে কিন্তু 100% ডিসোসিয়েট হয়ে যায়। এই কারণেই তীর চিহ্নটা কি? তীর চিহ্ন হচ্ছে একমুখী তীর চিহ্ন। ঠিক আছে, এই জন্য তীর চিহ্নটা হচ্ছে একমুখী তীর চিহ্ন। আচ্ছা, আমি যদি তোমাদেরকে যদি এখন একটা কোয়েশ্চেন করি যে এই যে এই দ্রবণের মধ্যে CH3COO মাইনাস আছে, CH3COO মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এই দ্রবণে CH3COO মাইনাস যে আছে, এটা মেইনলি কার থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে? লবণ থেকে নাকি অ্যাসিড থেকে? হারিয়া কোয়েশ্চেনটা দাও। এই দ্রবণে CH3COO মাইনাস, এটা এটা কি লবণ থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে নাকি নাকি অ্যাসিড থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে? কোন থেকে? আচ্ছা, হ্যাঁ, বুঝি নাই। স্যার লবণ থেকে। লবণ থেকে, ভেরি গুড, লবণ থেকে বেশি উৎপন্ন হচ্ছে। কারণটা কি? কারণ এটা তো দুর্বল অ্যাসিড, ঠিক না? এখানে উভমুখী চিহ্ন আছে। তো দুর্বল অ্যাসিড তো তোমার এটার বিয়োজন মাত্রা খুবই কম, বাট এই লবণটা তো শক্তিশালী একটা লবণ, এর বিয়োজন মাত্রা অনেক বেশি, প্রায় 100%, 100% মতো সে দ্রবণে ডিসোসিয়েট হয়ে যাবে। তাহলে মনে রাখবো হচ্ছে এখানে যে CH3COO মাইনাস লবণ আছে, এটা কিন্তু বেশিরভাগই এই লবণের CH3COO মাইনাস। ওকে,
আচ্ছা আসি এবার আমরা এই অ্যাসিডের জন্য এই যে CH3 ডাবল এর অ্যাসিডের জন্য কে এর মানটা বের করব। অ্যাসিডের সাম্য ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবকটা কিভাবে বের করি আমরা? তোমাদের যদি মনে থাকে উৎপাদের ঘনমাত্রায় উৎপাদ হচ্ছে এটা CH3 ডাবল মাইনাস উৎপাদের ঘনমাত্রার গুণফল ইনটু H প্লাস উৎপাদের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে না? ঘাত সহকারে তো থাকবেই, ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা বসালাম এখন। এখন বসানোর পরে আসি আমি এটাকে একটু কাটছাট যদি করি। দেখো তো আমি এটা কাজ করি, এই যে H প্লাসটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, আমি যদি H প্লাসটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমার কি হবে? আমার কে মিউট কর কে ঢুকছস মিউট কর কে ইনটু এটা এভাবে হবে CH3 ডাবল মাইনাস, ঠিক না? আমি আর গুণন করলাম আর কি, এভাবে হবে। এখন আমি কি করবো? উভয় পক্ষে মাইনাস লগ নিব, ঠিক আছে। উভয় পক্ষে মাইনাস লগ নিলাম, তাহলে এখানেও নিতে হবে না, এখানেও তো মাইনাস লগ নেওয়া লাগবে। কে এ ইন্টু CH3 ডাবল H, আর এখানে হচ্ছে কি CH3 ডাবল মাইনাস, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি যদি কি করি? গুণ করে দিই, মাইনাস লগ কে এ গুণ করে দিলাম ইন্টু মাইনাস লগ CH3 ডাবল H এর ঘনমাত্রা ডিভাইড বাই CH3 ডাবল মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে, গুণ করে দিলাম। আচ্ছা দেখো মাইনাস লগ H প্লাস এটাকে আমরা কি লিখতে পারি? পিএইচ লিখতে পারি না? আমরা তো জানি পিএইচ ইকুয়ালস টু কে মাইনাস লগ H প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ কে, এটাকে আমরা কি লিখতে পারি? দেখি কে বলবে বল। মাইনাস লগ কে এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস লগ কে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে যদি পিএইচ লিখি এটাকে কি লিখবো? এটাকে যদি পিএইচ লিখি এই জিনিসটাকে কি লিখতে পারি? মাইনাস লগ কে। যারা পড়াশোনা করতে হস না এগুলো কিন্তু ভুলে যাবি, এগুলা টাচে রাখতে হবে, যতই বন্ধ হয়ে যাক, যত কিছুই যাক। মাইনাস লগ কে কে আমরা কি লিখতে পারি? আমরা পিকে লিখতে পারি না? হ্যাঁ ভেরি গুড। আমরা পিকে লিখতে পারি, ওকে। পিকে ইনটু ইনটু আচ্ছা খেয়াল করতো এখানে মাইনাসটা আছে, এটা কেমন কেমন জানি লাগতেছে। আমি মাইনাসটাকে প্লাস করতে চাই, এই মাইনাসটাকে আমি প্লাস যদি করতে চাই, বলতে এই জায়গায় কাহিনী কি করতে হবে? লগের সূত্র অনুযায়ী আমি মাইনাসটাকে যদি প্লাস করতে চাই, এখানে কাহিনীটা কি করতে হবে? এখানে কাহিনীটা হচ্ছে আমার উল্টা দিতে হবে। আমি যদি লগ যদি এই জিনিসটাকে উল্টাই দিই, দেখ যদি উল্টাই দিই CH3 ডাবল মাইনাস এভাবে যদি উল্টাই দিই, আমি পাচ্ছি এখানে CH3 ডাবল H। উল্টা দেওয়া মানে হচ্ছে এদিকে এক্সট্রা একটা মাইনাস এসে যুক্ত হওয়া। তো এক্সট্রা মাইনাস যুক্ত, আগের একটা মাইনাস ছিল না, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? দুটো মিলে প্লাস হয়ে যাবে না? কাহিনী বুঝছস তো? কাহিনী বুঝছস তো? অর্থাৎ তার মানে আমাদের এখানে কি আসলো? আচ্ছা সরি, আমি এখানে ইনটু কেন দিলাম? এখানে ইনটু তো চলে যাবে, মাইনাস লগ দিয়ে যখন গুণ করছি তখন তার ইনটু থাকবে না। গুণ করলে তো গুণটা কি হয়ে যায়? গুণটা প্লাস হয়ে যায়, ঠিক না? তাহলে এখানে কি হয়ে গেল? তাহলে এখানে পিকে এ এই যে এখানে নতুন মাইনাসটা এসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আলটিমেটলি আমার সূত্র হয়ে গেল এটা। তাহলে এটাই হচ্ছে আমার সূত্র। দেখো আমি কি পাইলাম, একটু ভালো করে খেয়াল কর। আমি একটু এই জায়গায় যদি লিখি আবার পিএইচ ইকুয়ালস টু পিএইচ, আমি পিএইচ পাইছি। কার পিএইচ? বাফার দ্রবণের পিএইচ। এটা কিন্তু যেন তেন অ্যাসিড বা ক্ষারের পিএইচ না। পিএইচ ইকুয়ালস টু পিকে লাগবে প্লাস লগ, উপরে আসছে আমার CH3 ডাবল মাইনাস এর ঘনমাত্রা, নিচে আসছে CH3 এর ঘনমাত্রা। আচ্ছা নিচে দেখতো CH3 এটা কি? এটা তো আমরা জানি আমাদের দুর্বল অ্যাসিডটা, ঠিক না? দুর্বল অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা যত দেওয়া থাকবে কোশ্চেনে, দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা যত দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক তত আমরা বসায় ফেলবো। এখন উপরেরটা কি? উপরে CH3 মাইনাসটা আসলে কি? আচ্ছা খেয়াল কর, আমি তোদেরকে ছোট্ট করে বুঝাইছিলাম যে এটা যদি CH3 হয়, এটা একটা অ্যাসিড। হ্যাঁ এটা একটা অ্যাসিড। অ্যাসিড কি করছে? H প্লাস ছেড়ে দিয়েছে,
এইচ প্লাস ছেড়ে দিয়ে CH3 ডাবল মাইনাস তৈরি হয়েছে। তাহলে কোন একটা অ্যাসিড এইচ প্লাস ছেড়ে দিয়ে যেটাতে পরিণত হয়, কোন অ্যাসিড যেটাতে পরিণত হয় সেটাকে আমরা কি বলি, তার অনুবন্ধী কি বলি মনে আছে? অ্যাসিড এইচ প্লাস ছেড়ে দিয়ে যেখানে যাতে পরিণত হয় সেটাকে আমরা কি বলি, অনুবন্ধী কি বলি মনে আছে? এটা যদি অ্যাসিড হয়, অনুবন্ধী হ্যাঁ ক্ষার। ভেরি গুড, এটা যদি অ্যাসিড হয় তার থেকে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। যদি অনুবন্ধী নিয়ে আমরা এরপরে চ্যাপ্টারে আমরা আরো ভালো করে পড়বো অনুবন্ধী ক্ষার। এটা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। তাহলে আমরা দেখতো এখানে CH3 ডাবল এইচ এর একটা অ্যাসিড, তাহলে এই অ্যাসিড থেকে একটা H প্লাস যদি যেহেতু নাই, অর্থাৎ এখানে CH3 ডাবল মাইনাস আছে, এটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে ওয়ান টাইপ অফ অনুবন্ধী, অনুবন্ধী ক্ষার। এবং অনুবন্ধী ক্ষারের ইংরেজিতে আমরা জানি কনজুগেট বেস, লিখে রাখতে পারো পাশে। ক্ষার মানে হচ্ছে বেস, অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট। ঠিক আছে, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আচ্ছা, এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে, দেখো খেয়াল করো, এই যে CH3 ডাবল মাইনাসের ঘনমাত্রাটা তুমি যেখানে ইউজ করবা, দেখি বলো তো এই CH3 ডাবল মাইনাসের ঘনমাত্রা তুমি এই যে দ্রবণ শুরুতে একটা আমরা যে দ্রবণটা নিয়েছিলাম সেই দ্রবণে কিন্তু CH3 ডাবল মাইনাস আছে। এই যে CH3 ডাবল মাইনাসটা কার থেকে বেশি আসছে? অনেকে কিন্তু আনসার করেছে, একটু আবার করো। অ্যাসিড থেকে আসছে নাকি লবণ থেকে আসছে? দুইটা থেকে আসছে, বাট এখানে যে আমরা যে ঘনমাত্রাটা বসাবো এটা কার ঘনমাত্রা বসাবো, মানে যার ঘনমাত্রা বেশি তারটা বসাবো। কারটা বেশি, অ্যাসিডেরটা বেশি নাকি লবণেরটা বেশি? মানে মানে CH3 ডাবল মাইনাসটা কার থেকে বেশি পরিমাণে আসছে, অ্যাসিড থেকে নাকি লবণ থেকে? আবার আবার আনসার চাই। লবণ স্যার। লবণ থেকে আসছে। বাকিরা সবাই বুঝতেছো? সবার ক্লিয়ার? বাকিরা সবাই বুঝতেছো? এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এই জিনিসটা বইয়ের মধ্যে ক্লিয়ার হয় না। দেখো CH3 ডাবল মাইনাস উপরে যেটা আছে এটা এই লবণ থেকে উৎপন্ন হচ্ছে, অ্যাসিড থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু আমরা জানি দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা খুবই কম। এখানে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে সেটা খুবই নগণ্য, বাট ম্যাক্সিমাম হচ্ছে এই যে লবণ থেকে যেটা হয়েছে এটা। এই কারণে এই কারণে এই কারণে কি হয় জানো, এই কারণে এই যে CH3 ডাবল মাইনাসের যে এখানে যে আয়নটা, এই আয়নটার ঘনমাত্রা, ঘনমাত্রা যে কথা আমাদের যে সায়েন্টিস্টরা বা ইকুয়েশন লেখার সময় আমরা আমরা লবণের ঘনমাত্রাটাকেও ঠিক সেম ভাবেই ধরে নিই। অর্থাৎ এই যে CH3 ডাবল এন এ যদি আমার এখানে 0. এখানে যদি আমার 0.1 মোলার আসে, আমি CH3 ডাবল মাইনাসও আমার 0.1 মোলার পাবো, এন এ প্লাসও আমি 0.1 মোলার পাবো। তাহলে কাহিনীটা বুঝা গেছে? তাহলে CH3 ডাবল মাইনাসের ঘনমাত্রা যদি 0.1 হয়, 0.1 হয়, তার মানে আমি এখানে মানটা যদি কোনো কারণে 0.1 যদি বসাই, তো ঠিক সেই 0.1 মানে আমার CH3 ডাবল এন এর ঘনমাত্রাটা ঠিক একই না? ঠিক একই। তার কারণ কি? কারণ এটা একটা লবণ, এটা একটা লবণ। তাই কি করা হয়েছে জানো, এখানে এই সূত্রটাকে অন্যভাবে লেখা হয়েছে, উপরেরটাও সঠিক, কোনো ভুল নাই। এটাকে এভাবেও লেখা যায় পিএইচ ইকুয়ালস টু পিকে, যেটা তোরা বইয়ের মধ্যে পড়ে আসছোস, প্লাস লগ ডিভাইড বাই উপরে থাকতেছে কি লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, অথবা উপরে থাকতে সল্ট যে থাকবে অ্যাসিডিক নিয়ে যদি আমরা যদি লিখি। তাহলে বাট অ্যাকচুয়াল আনসার কিন্তু শুধু লবণ না। তাহলে যারা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবি, যারা যারা ভার্সিটি পরীক্ষা, তাদের কিন্তু মাথায় রাখতে হবে শুধু লবণ যারা পড়বে তারা কিন্তু ভুল করে ফেলবে। অ্যাকচুয়ালি আমরা এখানে লবণ, আমরা অ্যাকচুয়ালি এখানে কোনটা ইউজ করি, কনজুগেট বেস বা তার অনুবন্ধী ক্ষারটা ব্যবহার করি, অনুবন্ধী ক্ষারটা ব্যবহার করি। আচ্ছা দেখ ভাইয়া, তো আমি এই লবণটা মনে রাখলো তো হচ্ছে অনুবন্ধী ক্ষার মনে না রাখলে আমার কি কোনো প্রবলেম হইতে পারে কিনা? হ্যাঁ, আমার প্রবলেম হইতে পারে। কিভাবে প্রবলেম হইতে পারে এটা এর পরেরটাতে আমি দেখাচ্ছি। আগে এতটুকু বল, প্রয়াস বুঝছোস কিনা? বাকিরা একটু বুঝছোস কিনা রেসপন্স কর সবাই। এতটুকু পর্যন্ত কাহিনীটা বুঝছোস কিনা? সূত্র হচ্ছে এটা। এখন আমি কিছু সূত্র পাইছি। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ। বল 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 তাড়াতাড়ি বল, বুঝছোস কিনা? এতটুকু পর্যন্ত কাহিনীটা বুঝা গেছে কিনা সূত্রটা? বাকিরা সবাই ওকে? বাকিরা সবাই তাদের লিখ, তাদের লিখ, তাদের লিখ, কমেন্ট করবি, কমেন্ট করবি, বসে বসে কি করতেছিস? কমেন্ট কর দ্রুত, তখন মুখে বল। এতটুকু ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, তাহলে এবার দেখ, এবার দেখ
মাথায় রাখতে বলছে কি CH3COO মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, মানে এখানে যে অ্যাসিডটা থাকে তার অনুবন্ধী ক্ষারটা আমরা অ্যাকচুয়ালি এখানে বসাই। ঠিক আছে, এবার অনুবন্ধী ক্ষার অনুবন্ধী অ্যাসিড এগুলো মনে রাখবি। এটা অ্যাসিড, তো অ্যাসিডে দেখ এই অনুবন্ধী ক্ষারের সাথে আর একটা হাইড্রোজেনের পার্থক্য থাকবে, মাথায় রাখবি। এখানে একটা হাইড্রোজেন বেশি আছে, এখানে একটা হাইড্রোজেন কম আছে, মানে নাই একটা হাইড্রোজেন পার্থক্য থাকবে। এটা হচ্ছে ছোটখাটো এমসিকিউ, এগুলো আমরা পরে যখন এমসিকিউ সেশন নিব ভার্সিটির সময়, ইঞ্জিনিয়ারিং এর সময়, তখন আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে এগুলো। ঠিক আছে, ছোটখাটো টেকনিক গুলা। আচ্ছা, তাহলে আমি কিন্তু কিছু কথা বলছি, এই কথাগুলো কিন্তু লিখে রাখলেও রাখতে পারো, ইম্পর্টেন্ট, যে আমরা এই যে CH3COO মাইনাস এটাকে আমরা সল্ট কেন লিখতেছি। কারণ তোরা কোশ্চেন করতে পারে ভাই CH3COO মাইনাস তো ভাই এসিড থেকেও আসতেছে, বাট আপনি সল্টের ঘনমাত্রা কেন লিখতেছেন? কারণ হচ্ছে আমার সল্টটা শক্তিশালী সল্ট বলে তার থেকেই ম্যাক্সিমাম CH3COO মাইনাস আমরা পাই, এই কারণে আমরা ওটা ধরে নিই। ঠিক আছে। আচ্ছা, সব থেকে বড় কথা যে জিনিসটা আমি লিখি নাই, এটা বিজ্ঞানী হ্যাসেলবার্গ আর হ্যান্ডারসন, ঠিক আছে, বিজ্ঞানী হ্যাসেলবার্গ হ্যান্ডারসন এই সূত্রটা কি করে, এই সূত্রটা তোর প্রতিপাদন করে বা মডিফাই করে, যা বলো তো এই জন্যই তাদের নাম অনুসারে এই সূত্রের নামকরণ রাখা হয়েছে। লিখে রাখ, হ্যাসেলবার্গ হ্যান্ডারসন সমীকরণ। হ্যাসেলবার্গ হ্যান্ডারসন, কি কঠিন নাম রে বাবা, হ্যাসেলবার্গ হ্যান্ডারসন সমীকরণ, হ্যাসেলবার্গ হ্যান্ডারসন সমীকরণ। তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাসেলবার্গ হ্যান্ডারসন সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা পিএইচ নির্ণয় করতে পারি। কার পিএইচ? আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমরা বাফার দ্রবণের পিএইচটা নির্ণয় করতে পারি। ওকে, এরপরে এরপরে আসি, এরপরে আসি আসে এখন আমি, খেয়াল কর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার? কি ক্ষার? দুর্বল ক্ষার। বা এটা দুর্বল ক্ষার যে আপনি কেমনে বুঝছেন? আমি, কারণ আমি জানি শক্তিশালী ক্ষার কিরকম হয়, পড়াইছি না। শক্তিশালী ক্ষার কারা? OH এর সাথে এখানে কি থাকবে, গ্রুপ 1 বা গ্রুপ 2 এর ধাতু সমূহ যদি থাকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, যা যা আছে সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে দুর্বল ক্ষার। এখন ওগুলো ছাড়া যেহেতু পাইছে অ্যামোনিয়াম ট্যামোনিয়াম পাইছে, তাহলে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের সাথে যদি আমি একটা লবণ রাখি, সাপোজ ধর NH4 2 SO4 অ্যামোনিয়াম সালফেট, আমি যদি একটা লবণ রাখি, তাহলে দুর্বল ক্ষার তার সাথে একটা লবণ, তাহলে এটা কি, এটা বাফার দ্রবণ না? আচ্ছা বলতো, এটাকে অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার? এটা অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার, তাড়াতাড়ি। ক্ষারীয়। এটা ক্ষারীয় বাফার, ভেরি গুড। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে ক্ষারীয় বাফারের পিএইচ নির্ণয়। ক্ষারীয় বাফারের বাফারের পিএইচ নির্ণয়। বলবেন কোনো কিছু না বুঝলে বলবি। আমি আমি এই এই ক্ষারীয় বাফারের পিএইচ নির্ণয় এটার মধ্যেই ডিরেক্ট ওখানে কনজুগেট বেসটা যদি মনে না রাখি, সমস্যা কি হবে, ওইটা সহ দিয়ে দিব। আমি চাইলে আলাদা করে লিখতে পারতাম, প্রথমে ওইটার মধ্যে করে নর্মাল করে ক্ষারীয় বাফার পড়াতে পারতাম, তারপরে মনে রাখার জন্য কি কি করতে পারতাম। বাট এগুলো আসলে অনেক ছোট বাচ্চার মতো হয়ে যাবে পড়াশোনা, কারণ আমরা যেহেতু এখন ইন্টারে উঠছি এবং প্রায় আমাদের ফার্স্ট ইয়ার শেষের দিকে, আমাদেরকে এটা অনেক স্পিডে হইতে হবে, কারণ আসলে অনেক পড়াশোনা আছে। ঠিক আছে, এই জন্য একসাথে বলতেছি, এই জন্য একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম আসি, এই এই দুইটা আমি যোগ করছি মানে কি, এই দুইটা নিশ্চয়ই কোনো না কোনো পাত্রে আছে, কোনো না কোনো পাত্রে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাও আছে। আচ্ছা, যারা যারা আজকে ক্লাস করতেছে তারা আজকে রাতে বসে আবার বাফার দ্রবণ শুরু থেকে যা যা পড়েছে ফুল রিভিশন দিবা, নাহলে এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। পুরোটা রিভিশন দিয়ে আসবে, অনেকদিন যেহেতু পড়ানো, একটু রিভিশন দিয়ে আসবে মাস্ট। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর এখানে লবণ আছে, এই দুটো আমি একসাথে মিশাইছি, তাহলে এখন এরা বাফার দ্রবণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট থাকবে না? থাকবে তো, ঠিক না? NH4 প্লাস প্লাস OH মাইনাস ডিসোসিয়েট আছে, ভালো কথা। এটাও ডিসোসিয়েট আছে না? এটাও তো আছে, এই লবণটাও তো আছে, NH4 2 SO4। কিভাবে ডিসোসিয়েট থাকবে? আমি কিন্তু তীর চিহ্ন একটা দেবো, দুটো দেবো না, কারণ লবণটা কিন্তু শক্তিশালী। কেন শক্তিশালী বলতো? কারণ হচ্ছে এই লবণটা উৎপন্ন হয়েছে কেমনে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আমি দুর্বল ক্ষার নিছি, তার সাথে একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া করাইছিলাম আমি, HCl, এখানে যেহেতু SO4, এখানে H2SO4 এর বিক্রিয়া হয়েছিল, H2SO4, তাহলে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় এই লবণটা উৎপন্ন হয়েছিল। তাহলে সেই লবণ আর দুর্বল ক্ষার যখন পাশাপাশি থাকবে, পাশাপাশি যখন একটা দ্রবণের মধ্যে থাকবে, তখন আমরা বাফার দ্রবণ বলতে পারবো। আবার কাহিনী আছে এখানেও, যে ভাই আপনি এক বালতি দুর্বল ক্ষার নিলেন, সেখানে এক ফোঁটা শক্তিশালী লবণ দিলেন, তাহলে কি বাফার দ্রবণ হবে কিনা? দুইটাই তো একই দ্রবণে আছে, একই বালতিতে আছে, সেটাও হবে না। সেটার জন্য একটা ভিডিও আমি করবো চিন্তা করতেছিলাম,
এটা ভিডিও করে গ্রুপে দিব চিন্তা করছি, দেখি সময় পেলে এটা দিয়ে দেবো। ওটা হচ্ছে বাফার ক্যাপাসিটির মধ্যে আমরা পড়বো। আচ্ছা, এটাকে আমি দ্রবণে ডিসোসিয়েট করাই দিই। আসলে ডিসোসিয়েট করলে কেমন করবো, এখানে 2 একটা দেখা যাচ্ছে ঠিক না? তাহলে 2 যেহেতু দেখা যাচ্ছে, সাধারণত আমরা প্রথমে ডিসোসিয়েট করার নিয়ম কি, NH4 এর পরমাণুর সংখ্যা যাবে এর মাথার উপর চার্জ NH4 প্লাস, SO4 এর উপরে যাবে NH4 2 এর চার্জ, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। যেহেতু এখানে NH4 2 এখানে 2 হবে, ঠিক আছে, 2 NH4 প্লাস প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। এইটা গেছে ওর মাথার উপর, এর নিচে 1 আছে না, 1টা আসছে এর মাথার উপর, এ যেহেতু 2 এর কারণে 2 দিলাম, খেল খতম। এখন আসি, এখন আমি এই যে এটার জন্য কে এ বের করবো নাকি কে বি বের করবো, এটার জন্য কে এ বের করবো নাকি কে বি বের করবো, কোনটা? বিয়োজন ধ্রুবক কে নাকি কে বি, কোনটা? কোনটা বের করবো, কোনটা বের করবো? আচ্ছা কথাটা, ওকে কেবি। কথা মাঝে মধ্যে কি করবে জানো, তুমি এমন হয় যে তুমি আনমিউট করছো, কথাটা বলছো, আবার তুমি আনমিউট করে ফেলছো, মানে তোমার মনে হয়েছে কথাটা আমি শুনছি, আর তুমি যখন আনমিউট করছো তখন আনমিউটটা আমার এখানে পৌঁছায়নি, ততক্ষণে কথা বলে ফেলছো, আবার আনমিউট বন্ধ করে ফেলছো, আলটিমেটলি তোমার নিঃশ্বাসটা ছাড়া আর আমার কোনো কিছু শুনি নাই। একটু সময় দিবা, হালকা করে আনমিউট করবা, হালকা করে সময় নিবা, আনসারটা দিবা, আবার হালকা করে বন্ধ করবা, সবকিছু হালকা হালকা ভাবে করবা। খুব দ্রুত করলে তো সবকিছু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে কেবি ইকুয়ালস টু NH4 প্লাস ইন্টু OH মাইনাস, ঠিক আগের মতো আমরা কেবি বের করতেছে, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা NH4OH, ঠিক না, আগের মতো করে বলছে। তাহলে এখন দেখি যে এখন আমি আর ওই এই বিষয়টা যা যা করছে, এই যে বামের ডানে মাইনাস লগ গুণ করে যাটা করছে, এগুলো এখানে করবো না আমি, এখানে কিন্তু করবো না, আমি গুণ টুন করবো না, ঠিক আছে। কারণ তোমরা ওখানে ছিল ক্লাস 1, এখন উঠে গেছো ক্লাস 3-তে। তাহলে আমি ডিরেক্ট করব, আমি যদি OH মাইনাসটাকে এখানে নিয়ে আসি, ইকুয়ালস টু কেবি ইনটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH ডিভাইড বাই NH4 প্লাস, ওকে, এরকম থাকতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ডিরেক্ট মাইনাস লগ টক যা যা আছে কাপজাপ করে তোমরা বাসায় করলে করতে পারো। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি POH ইকুয়ালস টু কি পাবো, POH ইকুয়ালস টু কি পাবো, PKB। ভাই দেখেছি, এটা আমি কিন্তু আবার আকাশ থেকে নিয়ে আসছি না, এটা মনে করেছি আকাশ থেকে নিয়ে আসছি, এভাবেই আনছি আর কি, মাইনাস লগ টক গুণ টুন করে আসছি, ঠিক আছে। POH ইকুয়ালস টু PKB প্লাস প্লাস লগ, উপরে আসতেছে উপরে, আচ্ছা এখানে আমরা একটা উল্টা উল্টা করে দিয়েছি না, OH মাইনাস ইকুয়ালস টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ ঠিক আছে, তাহলে NH4 প্লাস ডিভাইড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরকম আসতেছে, তার মানে আনসারটা আসবে এরকম। আচ্ছা, তাহলে এখন দেখি বল, এখন প্রয়াস বল, এই যে এখানে NH4 প্লাসটা আছে, এটা কি, এটা কি দেখতো, এই যে একটু খেয়াল করতে আমি একটু দেখাই এখানে, এই যে চিন্তা করে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ক্ষার হয়, NH4 প্লাসটা তার কি বলতো, এটা যদি ক্ষার হয় NH4 প্লাসটা তার কি, তার কি কি হইতে পারে? বন্ধি অ্যাসিড। ভেরি গুড, অনুবন্ধী অ্যাসিড। এটা যদি ক্ষার হয়, আচ্ছা এটাকে প্রয়াস বলছে, আমার তো প্রয়াসের কণ্ঠের মতো লাগে না। সেটা আমি বুঝতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ক্ষার হয়, এখান থেকে ওই চলে গেছে না, তাহলে এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে তার কি, অনুবন্ধী অ্যাসিড। আমি লিখতেছি ক্ষার, আর এখানে এটা কি, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে এই যে উপরে উপরে জিনিসটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড কার অনুবন্ধী অ্যাসিড, এই যে এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, ক্ষার, ঠিক আছে, দুর্বল ক্ষার, যদি এদের ঘনমাত্রায় বসাবো আমি, এই দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা একটু খেয়াল করতো, এখানে এই যে NH4 প্লাসটা আমি যেখানে যে এই যে পাত্র যেটা নিছিলাম, এত বড় পাত্রের মধ্যে যে আমি NH4 প্লাস পাচ্ছি, আমি যে NH4 প্লাস পাচ্ছি, এই NH4 প্লাসটা আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষার থেকে পাইছি নাকি এই লবণ থেকে পাইছি, দ্রুত আনসার চাই, এই ক্ষার থেকে পাইছি নাকি এই লবণ থেকে পাইছি? লবণ থেকে। ভেরি গুড, লবণ থেকে পাইছি, আমি এই লবণ থেকে পাইছি, তো লবণ থেকে যেহেতু পাইছি, তার মানে এই যে এখানে যে NH4 প্লাসটা আছে, সেই NH4 প্লাস আমি ঘনমাত্রা অ্যাকচুয়ালি কার ঘনমাত্রা বসাবো, এই লবণ থেকে যে ঘনমাত্রাটা পাইছি আমি সেই ঘনমাত্রাটা বসাবো। তাহলে এখন যদি আমি যদি জিনিসটা এরকম দেখি, POH ইকুয়ালস টু PKB প্লাস লগ, তো দেখি তো কে কে আছে, এখনই আমার মেইন পয়েন্টে আমি আসবো এই কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে, পিকেবি, আচ্ছা এখানে কিন্তু পিকেবি দিছি, দেখছিস তো, পিকে হবে না যেহেতু ক্ষার, এই জন্য আমি পিকেবি প্লাস লগ
আচ্ছা দেখতো, আমি ধর উপরে লিখলাম, ঠিক আছে, লবণ লিখলাম, লবণ, লবণের ঘনমাত্রা ডিভাইড বাই নিচে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষারের ঘনমাত্রা। আচ্ছা, এবার খেয়াল কর, সাপোজ সাপোজ ধর আমাকে পরীক্ষার হলে লবণ, এই যে এখানে অ্যামোনিয়াম সালফেট প্রয়াস অ্যামোনিয়াম সালফেট এই লবণটা দিয়ে দিছে হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। তাহলে এই লবণের ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে আমি এই যেখানে লবণের ঘনমাত্রা কি 0.1 মোলার বসাবো? প্রয়াস বল, অথবা যে পারবে সে বলো। তাহলে এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। আচ্ছা, আমি একটু এর আগের বিষয়ে যাই। এখানে লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা কত কত তো আমি তো কোনো কোয়েশ্চন টোশন দিই নাই, আমি তোমাদেরকে জাস্ট এমনিতে ধরে নিলাম। এখানে সাপোজ ধরো এই যেখানে যে লবণটা ইউজ করছি এটা ধরো 0.1, ঠিক আছে। আমি এই 0.1 অর্থাৎ লবণের ঘনমাত্রা 0.1 মোলটা আমি এখানে বসাতে পারতেছি। আমি কি এই যে এখানে অ্যামোনিয়াম সালফেট এর ঘনমাত্রা 0.1, এটাকে আমি এখানে বসাতে পারবো নাকি পারবো না? কি মনে হয় তোদের? পারবো। আচ্ছা, একজন বলছে পারবো, বাকিরা বল বল বল, যা পারবি তা বল, পারবো পারবো না দুইটার মধ্যে একটা আনসার থাকবে। আচ্ছা, নাহিদা কমেন্ট করছে না লম্বা। আচ্ছা, আমি আজকে একটু দ্রুত পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে একটু আসলে দ্রুত পড়াচ্ছি আমি, অনেকদিন পরে আসছি তো এই কারণে হয়তো বা একটু স্পিডটা বেড়ে গেছে আর কি। ঠিক আছে। আর তোমাদের মনে হয় ফিজিক্স ক্লাস আছে 4টা থেকে, এই কারণে একটু আর্লি করতেছি। আচ্ছা, ওয়াসিকে লিখছে পারবো। নাহিদা, নাহিদ আনসার কি হবে দেখে বলো। প্রয়াস, প্রয়াস থেকে আনসার জানতে চাচ্ছি। মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইমন আনসার করেছে। মোহাম্মদ ইমনের আনসারটা আমি একটু পরে করতেছি। প্রয়াস আনসার করি। আচ্ছা, প্রয়াস হচ্ছে কনফিউজড। আচ্ছা, তাহলে ইমনের আনসারটা একদম পারফেক্ট, ইমনের আনসারটা সঠিক। দেখ কেমনে জিনিসটা কেমনে চিন্তা করবি। প্রথমত আসি ভাই, এই যে লবণ যেটা ভাই ইউজ করছি, এই যে এখানে লবণের ঘনমাত্রা, এখানে উপরে তো NH4+ আছে, একটা অনুবন্ধী অ্যাসিড। এই অনুবন্ধী অ্যাসিডটা আমার কোন কোন জায়গা থেকে আসছে? আমার দ্রবণের মধ্যে ক্ষার আছে, ক্ষারটা ডিসোসিয়েট হয়েও আসতে পারে NH4+। আমার এই দ্রবণের মধ্যে আবার একটা লবণও আছে, লবণটা ডিসোসিয়েট হয়েও NH4+ আসতে পারে। এখন আসি, তো দুইটাই যেহেতু আসতেছে, আমি এখানে কাঠটা হিসাব করে, আমি হিসাব করেছি লবণেরটা। কেন হিসাব করে? কারণ লবণটা হচ্ছে একমুখী, শক্তিশালী লবণ, তাই বেশি হয়ে যায়। এখন দেখতো এই NH4 2SO4 এটা যদি 0.1 মোলার আমি ব্যবহার করি দ্রবণে, এটা কি হবে? এটা এখানে ভেঙে যখন যাবে, এটা 2 × NH4+টা 0.1 হবে না? তখন তুই কি দেখতো, তুই এই যে লবণ যে লিখস, চোখ বন্ধ করে যে আমরা যে লবণ যে লিখে বেরি, এই যে এভাবে শিখবে, শুধু এই সূত্রটা শিখবে, সেটা ডিরেক্ট কোয়েশ্চনে যে 0.1 মোলার আছে সেটাই বসা দিবে দ্রবণে, ঠিক না? সেটাই তো বসা দেবে। কিন্তু সেটা বসালে তো হবে না, সেটা তো দ্রবণে ডিসোসিয়েট 2 × 0.1 হচ্ছে। তাহলে এখানে আনসার তো 2 × 0.1 বসাইতে হবে। প্লাস এবার কাহিনী বুঝছিস কিনা বল, এটা হচ্ছে কাহিনী শেষ। এই কাহিনী বুঝলে বাকি সবকিছু পারবি। প্লাস বল, বুঝছিস কিনা, কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? নাহিদা এই জিনিসটা বুঝা গেছে? জি স্যার। প্লাস, বা ভাই আরেকবার বলবেন আচ্ছা সামান্য করে। তাহলে খেয়াল কর, প্রথম হচ্ছে লবণের ঘনমাত্রা আমি বসাবো। তো আমার লবণের ঘনমাত্রা তো কোয়েশ্চনে দেওয়া আছে, ধর অ্যামোনিয়াম সালফেট 0.1 মোলার। এখন তাহলে তুই 0.1 মোলার এটাকে ধুম করে এখানে বসাই দিবি? বসাতে পারবি না। কেন পারবি না? এই যে এখানে লবণের ঘনমাত্রা আমার অ্যাকচুয়ালি কার ঘনমাত্রা? NH4+ এর ঘনমাত্রা, অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড। কার অনুবন্ধী অ্যাসিড? এর অনুবন্ধী অ্যাসিড। এখন কথা হচ্ছে এই NH4+ এর ঘনমাত্রাটাই আমার লবণের ঘনমাত্রা। এখন NH4+ এর ঘনমাত্রা যে আমি বসাবো, কোনটা বসাবো? আমি এই লবণেরটা বসাচ্ছি, কারণ হচ্ছে লবণ থেকেই ম্যাক্সিমাম NH4+টা আসে। এখন তো লবণ তো 0.1 মোলার দিচ্ছি লবণে, ভালো কথা, কিন্তু এটা তো ডিসোসিয়েট হয়ে তো NH4+ এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ঘনমাত্রা লবণ 0.1 মোলার, বাট NH4+ এর ঘনমাত্রা তো 2 × 0.1। তাহলে এখানে বসাতে হবে কত? 2 × 0.1। কাহিনী বুঝছিস কিনা বলবে?
অথবা কোয়েশ্চেন থাকলে বল। ব্যাস, কোয়েশ্চেন থাকলে বল। কোয়েশ্চেন থাকলে বল, নয়তো আবার বলতেছি। কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ বুঝছস নাকি? বল, কনফিউশনটা বল। হ্যাঁ ভাই, বলছি তো ভাই, লিখছি তো ভাই আপনাকে। আচ্ছা আমি এই লিখছস জন্য না? আর কিছু বলছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে ওদিকে তাকাইনি। ওকে, তাহলে আসি। তাহলে এরপরে আসি, আমরা তাহলে একটা কোয়েশ্চন লিখি। কোয়েশ্চন লিখলে এখন ক্লিয়ার হয়ে যাবে। মানে এই যে বসানো টসানো এত কিছু বলতেছে, 0.1 তো তাহলে কোয়েশ্চন দিয়ে করি, পরীক্ষায় কোয়েশ্চন যেভাবে আসবে। ঠিক আছে, আই লিখ। একটি বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করো। একটি বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করো যেখানে যেখানে CH3COO এর ঘনমাত্রা 0.2 মোলার ও CH3COOH এর ঘনমাত্রা 0.5 মোলার। কোয়েশ্চেন দেয়া আছে, একটা মানে ইনফরমেশন দেয়া আছে, CH3COOH এর কে কে ইকুয়ালস টু 1.8 ইন্টু 10⁻⁵। এটা কিন্তু CH3COOH এর এই কে এর মানটা, বিয়োজন ধ্রুবকের মানটা মোটামুটি প্রায় সব কোয়েশ্চেনে দেখবে একই রকম থাকবে। তো এটা মনেও রাখতে পারো, চাইলে মেডিকেল পরীক্ষা হয়তো বা এমসিকিউ তে আসতে পারে, কঠিন যদি হয় আর কি। খুবই কম সংখ্যক স্টুডেন্টরা এটা পারবে। 1.8 ইন 10⁻⁵। এবং আমরা বলি যে এটার আরেকটা অ্যান্টি লগটা মুখস্থ করে রাখার জন্য, অ্যান্টি লগ, কারণ এটা মাঝে মধ্যে পরীক্ষায় লাগে। ঠিক আছে, তাও ওই সময় ক্যালকুলেটর যদি না থাকে তখন এটা কাজ দেবে। অর্থাৎ CH3COOH এটা অ্যান্টি লগ হচ্ছে 4.74। ঠিক আছে, এই কথাটা হয়তো অনেকে বুঝোস না, না বুঝার কারণটা এখনই বুঝবি এবং বুঝে ফেলবি জিনিসটা। দেখ, অ্যান্টিলগ কেন মনে রাখতে বলছে, আমি খেয়াল কর কেমনে করবো। তাহলে প্রথমত আমার এখানে কি কি দেয়া আছে দেখতো। CH3COON এটার ঘনমাত্রা দেয়া আছে না, অর্থাৎ লবণের ঘনমাত্রা দেয়া আছে, কত দেয়া আছে? 0.2 মোলার। আর এখানে CH3COOH এসিডের ঘনমাত্রা কত দেয়া আছে? এসিডের ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার। তাহলে তো ভালোই, ছক্কা। ঠিক আছে, একদম বরাবর মিলে আছে। পিএইচ ইকুয়ালস টু পিকেএ, সূত্র কি? পিকেএ প্লাস লগ কি হবে? আমি সল্ট বাই অ্যাসিড না লিখে প্রথমে অ্যাসিড লিখলাম CH3COOH, এভাবে লিখলাম, আর উপরে হচ্ছে কনজুগেট বেসটা লিখলাম CH3COO মাইনাস। তুই চাইলে লিখতে পারোস লবণও লিখতে পারোস, এখানে কি লিখতে পারোস, এখানে অ্যাসিড লিখতে, কোনো সমস্যা। বাট এভাবে লিখলে আমাদের সুবিধাটা, আমাদের জিনিসটা মানে ভুল হওয়ার চান্সটা কমে যাবে, ঠিক আছে। এখন পিকে কত? প্রথমত যদি মুখস্থ থাকে, এই যে এটার পিকে যদি মুখস্থ থাকে 4.74, তাহলে ইজিলি বের করে ফেলতে পারি। যদি মুখস্থ না থাকে আমরা করবো পিকে সমান কত বল? পিকে ইকুয়ালস টু কত? মাইনাস লগ কে না? পিকে সমান কত? মাইনাস লগ কে। ঠিক আছে, এখন দে মাইনাস লগ কে এর মান কত? উপরে দেয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, ইকুয়ালস টু হিসাব করলে পাবে কত? হিসাব করলে পাবে হচ্ছে 4.75। কারো যদি ক্যালকুলেটর থাকে এটা হিসাব করে দেখো 4.74 পাও কিনা, 4.74 পাও কিনা। পাইছো 4.74? পিকে সমান আমরা তো জানি, পিকে সমান কে মাইনাস লগ কে, পিএইচ এর মতোই।
ওকে, ভেরি গুড, ইমন পাইছে। তাহলে মাইনাস লগ এখানে কে এর মানটা বসাইছি, তাহলে পাইছি কত 4.74 পাইছি প্লাস লগ। তাহলে এই যে CH3 ডাবল মাইনাসের ঘনমাত্রা বসাবো। এখন আমাদের এখানে তো ভাই দেয়া আছে CH3 ডাবল Na, তো CH3 ডাবল Na থাকা মানে কি আসে CH3 ডাবল Na, এটা তো ডিসোসিয়েট হয়েই তো এই জিনিসটা হবে না, CH3 ডাবল মাইনাস প্লাস Na প্লাস। তো এটা আছে কত 0.2 মোলার, 0.2 মোলার। তাহলে এটা ভেঙেও কত হবে 0.2 মোলার, এটাও 0.2 মোলার। তাহলে CH3 ডাবল মাইনাস আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কত 0.2, নিচে পাচ্ছি কত 0.5। তাহলে শেষ 4.74 প্লাস লগ 2/5। তো হিসাব করে যা আসে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমার কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, আমার সমস্যা হয়তো কোথায় একটু খেয়াল কর। আমি যদি এখন একটা কোশ্চেন দিই, আচ্ছা আমি জাস্ট একটা কাজ করি, আমি এখানে ধর একটা বাফার দ্রবণ আছে, একটা বাফার দ্রবণ, এটা একটা বাফার দ্রবণ, হ্যাঁ। এখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে, NH4 2SO4 এটা আছে হচ্ছে 0.2 মোলার, 0.2 মোলার। ঠিক আছে, 0.2 মোলার আছে। তাহলে এখন এখানে কোয়েশ্চনে তোকে আরেকটা ইনফরমেশন দিয়ে দেয়া আছে, পিকেবি ইকুয়ালস টু কার পিকেবি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিকেবি ইকুয়ালস টু ধর সামথিং দেয়া আছে, ধর 1.5 ইন্টু 10 ইনভার্স 2 টাইপের দেয়া আছে বা 10 ইনভার্স 3 দেয়া আছে। তাহলে এখন এই দ্রবণটার পিএইচ নির্ণয় করতে হবে। এই দ্রবণটার পিএইচ নির্ণয় করো, এই বাফার দ্রবণের পিএইচটা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে? আচ্ছা হ্যাঁ, এই ম্যাথটা করে শেষ করব, এই ম্যাথটা করে শেষ করবো যেহেতু লিঙ্ক দিয়ে দিছি। তাহলে এটার পিএইচটা নির্ণয় করো। তাহলে দেখ প্রথমে এটা হচ্ছে আমার ক্ষার দেয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু 0.5 মোলার। ঠিক আছে, আর এখানে লবণ দেয়া আছে কত NH4 2SO4 এটা কত দেয়া আছে 0.2 মোলার। তাহলে এই যে লবণটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডিসোসিয়েট হবে, ভালো কথা। আচ্ছা ডিসোসিয়েট করাই দিই, NH4 প্লাস প্লাস OH মাইনাস, NH4 2SO4 এটাও দ্রবণে ডিসোসিয়েট হবে না, কিভাবে 2NH4 প্লাস প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 0.5, বাট আমি এখানে কি করি, আমরা পিওএইচ বের করবো এখন, যেহেতু ক্ষারের জন্য পিওএইচ কিভাবে বের করব, পিওএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ, নিচে হচ্ছে আমার ক্ষার, ক্ষারটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উপরে কি থাকে এই ক্ষারের কনজুগেট অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে এই লবণের ঘনমাত্রাটা আমি বসাবো অ্যাকচুয়ালি। আচ্ছা মাইনাস আসতেছে, আচ্ছা পিকেবির মানটা তো আমি আনতাজে দিছি, হয়তো ওখানে কোনো ঝামেলা হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল কর এখানে বসবে কি, এখানে OH মাইনাস চলে গেলে বাকি থাকবে NH4 প্লাসের ঘনমাত্রা। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পিকেবির মানটা তো এই যে এটা এটা এখানে বসাই দিবি, এটা এখানে বসাবে, আমি যেটা বসাইছি এই যে 1.5 ইন্টু 10 ইনভার্স 3 প্লাস লগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত 0.5, NH4 প্লাসের ঘনমাত্রা বসানোর সময় মাথায় রাখতে হবে NH4 প্লাসের ঘনমাত্রা তুই কত বসাবি, এই NH4 প্লাসটা আসছে কার থেকে, এই লবণ থেকে আসছে না, আমরা লবণ এটা ধরবো। দেখ NH4 প্লাস একটু মিউট কর, NH4 প্লাসটা 8 থেকেও আসছে, NH4 প্লাসটা 8 থেকেও আসছে, দুই জায়গা থেকে আসছে, কিন্তু আমরা হিসাব করি কোনটা লবণ থেকে যেটা আসছে সেটা হিসাব করি। কেন হিসাব করি, কারণ লবণটা কমপ্লিট ডিসোসিয়েট হয়। তাহলে লবণ ছিল কত আমার 0.2 মোলার, তাহলে এটা এখানে 2 ইন্টু অ্যামোনিয়াম NH4 যেহেতু কত হয়েছে 2 মোল হয়েছে, তাহলে কত হবে
2 ইন্টু 0.2 হবে না? এটাও কত হবে? এটাও হবে 0.2। তাহলে এখানে আনসার হবে কত? 2 ইন্টু 0.2। তাহলে এটাই হবে আনসার, পিওএইচ। এটা যদি আনসার হয় তাহলে আমরা বাকি পিএইচটা আমরা বের করতে পারবো না? হ্যাঁ, ক্লাস শেষ করতেছে, ক্লাস শেষ করতেছে। তাহলে এই, আচ্ছা একটু সবাই একটু রেসপন্স কর, এই জিনিসটা বুঝছস কিনা বল, আমি ক্লাস শেষ করবো। একটু বুঝছস কিনা বল। পিওএইচ বের করে ফেলছি, এরপরে পিএইচ বের করতে পারবো না, 14 মাইনাস এই আনসারটা এখানে বসাবো, 14 থেকে বিয়োগ করবো। সবার ক্লিয়ার হয়েছে? একটু সবাই রেসপন্স কর, আমি ক্লাস শেষ করবো। এই জিনিসটা বুঝা গেছে? তাহলে এই মেইন কাহিনী হচ্ছে এই জায়গায়, এই জায়গায় দেখছো যেখানে দুই দ্বারা কিন্তু গুণ করছে। কেন গুণ করছে? ওই যে লবণ থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে বের হয়েছে। এটাই জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে যে অনুবন্ধী ক্ষার বা যে অনুবন্ধী অ্যাসিড যেটাই আমি দেই না কেন, সেটা কি পরিমাণে লবণ থেকে উৎপন্ন হয় সেটা আমার খেয়াল করতে হবে, দ্বিগুণ, তিনগুণ নাকি এক গুণ বের হচ্ছে সেটা। দ্যাটস ইট। ওকে, আচ্ছা তাহলে যেহেতু ফিজিক্স ক্লাস যেহেতু শুরু হচ্ছে, আমরা আজকে মোটামুটি শেষ করে দিই। নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে, এবং উপস্থিত থাকার আগে কিন্তু বাফার দ্রবণ একটু শুরু থেকে আরেকবার পড়ে আসিস, তাহলে মাথায় সবগুলো একটু সেট হবে। ওকে, তাহলে সবাই সুস্থ থাক, ভালো থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।